দেখো তাহলে আজকে আমরা কি পড়বো দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমরা মডার্ন এজ পড়বো। আগের দিন আমরা ইকোনমি পড়েছি, ইকোনমির মানি চ্যাপ্টারটার কিছুটা অংশ হয়েছে, পরের দিন কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা হিস্ট্রি পড়বো, হিস্ট্রির মডার্ন এজ। দেখো মডার্ন এজ এটা শুরু করার আগে কিছু কথা বলি, যে যখন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা পড়বো তখন আমরা তিনটে এজ পাবো। কী কী? একটা হচ্ছে প্রাচীন মানে এনসিয়েন্ট ইন্ডিয়া, আর একটা হচ্ছে মধ্যযুগ মানে হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়া, এবং একটা হচ্ছে মডার্ন যুগ যেটা হচ্ছে আধুনিক যুগ বা আধুনিক ভারত। তাহলে এই যে এই মডার্ন এজ, ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝুন। মডার্ন শব্দের মধ্যে কী আছে? আধুনিক যুগ, মানে নিশ্চয়ই মধ্যযুগ বা প্রাচীন যুগ অর্থাৎ মেডিয়েভাল বা এনসিয়ান হিস্ট্রির চাইতে কিছু কিছু পার্থক্য আছে, কিছু কিছু মানে অনেকটাই পার্থক্য আছে। তাহলে দেখো একটা যুগ কখনো হঠাৎ করে কিন্তু পরিবর্তন হয় না, হঠাৎ করে কিন্তু হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। এর মধ্যে কী আছে? কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো কি, যে আগের তুলনায় অনেকটা পার্থক্য, যেখানে একটা আধুনিকতার ছাপ নিয়ে আসে, সেটা হচ্ছে মডার্ন এজ। ওকে, তাহলে মডার্ন এজকে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে দেখানো হয়। কীরকম? একটা হচ্ছে যে মডার্ন এজ হচ্ছে যে মুঘলরা যখন শেষ হচ্ছে, মুঘলদের পিরিয়ড মানে আফটার মুঘল যেটাকে আমরা বলি, কখন? সেটা হচ্ছে ঔরঙ্গজেবের পর। সেইখান থেকেও কখনো কখনো কোনো কোনো বইয়ে সেখান থেকে চ্যাপ্টারগুলোকে শুরু করা আছে। এক নম্বর গল্প। দুই নম্বর গল্প হচ্ছে যে বাকি বেশিরভাগ বই যেটা আছে, যে সেটা হচ্ছে যে পর্তুগিজদের আগমন। পর্তুগিজদের আগমন মানে কি, এক কথায় বললে অ্যাডভেন্ট অফ খ্রিশ্চানস। তাহলে খ্রিস্টান মিশনারিদের যে আগমন, সেইখান থেকে শুরু হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খ্রিস্টান মিশনারিরা আসছে, সেইখান থেকে আমাদের কি হচ্ছে? আধুনিক যুগ হচ্ছে। অর্থাৎ ইউরোপিয়ানদের যে আগমন, সেখান থেকে শুরু হচ্ছে কি, সেখান থেকে আমরা দেখব যে মডার্ন এজ শুরু হচ্ছে। মডার্ন এজে আমরা কী কী পাবো? অনেক কিছু জিনিস, যেগুলো কি যেমনভাবে দেখবে তোমরা, যখন মধ্যযুগ শুরু হচ্ছে তখন এই মোহাম্মদ বিন কাসিম আসছে 708, ঠিক। তাহলে সেই সময় যখন আসছে তখন কিন্তু মধ্যযুগ শুরু হয়ে যাচ্ছে। মধ্যযুগ শুরু হয়ে যাচ্ছে, তার আগের থেকে অনেকটা ছাপ পড়ছে, হঠাৎ করে শুরু হয়নি। সেটাকে কি ঐতিহাসিকরা সেই ডেটটায় ঘোষণা করেছে। একই রকমভাবে এইখানেও তার আগেও অনেক কিছু হয়েছে, কিন্তু অফিসিয়াল ডেট হিসাবে বললে যে সেটা হচ্ছে 1498 সাল বা পর্তুগিজদের আগমন। এক কথায় বললে খ্রিস্টান মিশনারিদের যে আগমন, সেখান থেকে শুরু হচ্ছে মডার্ন এজ। ব্যাস, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে মডার্ন এজ। তাহলে মডার্ন এজ আসছে, তাহলে মডার্ন এজের ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। তাহলে এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, তাহলে এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসদের হাত ধরে একটা নতুন যুগের শুরু হচ্ছে, যে যুগটার নাম হচ্ছে মডার্ন এজ। এরপরে এই ইউরোপিয়ানস তো একটা ছিল না, অনেকজন ছিল, অনেকগুলো দেশ ছিল। তারা কে কে ছিল সেইগুলোর আমরা প্রত্যেকটার বৃত্তান্ত খুব মানে একদম চুলচেরা বিশ্লেষণ আকারে আমরা বুঝব, ঠিক। তাহলে আমরা দেখি কারা ছিল তারা। তাহলে দেখো প্রথমে কি ছিল? এক নম্বরে ছিল যে সে হচ্ছে পর্তুগিজ। ওকে। 2 নম্বরে কে আসছে? 2 নম্বর হচ্ছে ডাচ। 3 নম্বরে কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে ব্রিটিশ। তাহলে 3 নম্বরে হয়ে গেল ব্রিটিশ। এখানে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন আসে। তারপর হচ্ছে ড্যানিশ, তারপর হচ্ছে তোমার ফ্রেঞ্চ, তারপরে কে আছে? তারপরে আসছে সুইডিশ, তাহলে এই 6টা আমাদেরকে খুব সুন্দরভাবে পড়তে হবে। ওকে, জায়গা ক্লিয়ার আশা করি সবার। তাহলে এই যে 6টা যে ইউরোপিয়ানস আছে, দেশ আছে, সেই দেশগুলো কিভাবে ভারতে এসেছে, ভারতে এসে কি কি করেছে, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো ইতিহাস মানে সেখানে আমরা যুদ্ধ, অনেক কিছু, পাওয়ারটা মেন জিনিস, পাওয়ারটাকে আমাদেরকে বুঝতে হবে, যে পর্তুগিজরা এলো, কেন এলো, তারা কি উদ্দেশ্যে এলো, এবং সেই মাঝখানে উদ্দেশ্যটা কিভাবে পাল্টালো, ধীরে ধীরে পাল্টানোর পরে কিভাবে তারা নিজেরা কি হলো, ভ্যানিস্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাকে আজকে আমরা এখন দেখছি পর্তুগিজ, যতটা পারা যায়। যদি পর্তুগিজ হয়ে যায় তখন আমরা ডাচটা দেখবো, ডাচের পর আমরা ব্রিটিশরা দেখবো। মাথায় রাখবে ব্রিটিশরা হচ্ছে থার্ড, কিন্তু এটা নিয়ে আমি ভালো করে বলবো, থার্ড, ঠিক।
ফার্স্ট হচ্ছে পর্তুগিজরা। এখানে একটু কোশ্চেন আসে যে পর্তুগিজরা এসেছিল প্রথম এবং সবচেয়ে শেষে গিয়েছিল, এই কোশ্চেনটা আসে। যাই হোক, ওগুলো সব আমরা দেখব। তাহলে তোমরা হেডিং দেবে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, চ্যাপ্টারটার নাম অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। যে ছটা আসছে সেই ছটার মধ্যে প্রথমটা হচ্ছে পর্তুগিজ, তাহলে আমাদের হেডিং হয়ে যাবে পর্তুগিজ। চলো পর্তুগিজ। দেখো, যদি আমরা একটু ভালো করে ম্যাপটা বুঝি, বা সেই সমসাময়িক ঘটনাটা বুঝি, দেখো তখন কিন্তু মুঘলরা আসেনি। মুঘলের আগে কে ছিল? লোদি ছিল, ঠিক? তাহলে মুঘলরা তখন আসেনি। তাহলে সেই সময়কার ভারতীয় ইতিহাস, তাছাড়া ওয়ার্ল্ড হিস্ট্রিটা কেমন ছিল, সেই ওয়ার্ল্ড হিস্ট্রি ভারতের ইতিহাসের সাথে একটা সম্পর্ক করলে আমরা বুঝতে পারবো যে তারা কেন এসেছিল, বা কোনটা দিয়ে এসেছিল, বা কোনটা দিয়ে এলে পরে কী কী সুবিধা হবে, কী কী না, সেই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারবো সহজে। তাহলে ওয়াল স্ট্রিটটা যদি ভালো করে দেখা হয়, ধরে নাও এটা বোর্ডে ছবি আঁকছি, মোটামুটি হবে, ঠিক আছে? এটাকে সেভাবে কেউ নেবে না যে ছবিতে কোনো কিছু ভুল হলো, বা মোটামুটি একটা, যদি এখানে ধরে নাও ভারত থাকলো, এইভাবে করছি, ধরো এখানে ভারত থাকলো, এদিকে আছে ইউরোপ, ঠিক আছে? ইউরোপ আছে, আমেরিকা হয়ে যাচ্ছে, যাই হোক, এদিকে ইউরোপ আছে, এদিকে ধরে নাও আছে কে? আরব, ঠিক? তাহলে এইখানে কি হয়েছিল, যখন পর্তুগিজরা ভারতকে যায়, তখন কেন গেছিল, বা সেখানে ব্যবসা করার লোভটা কেন হয়েছিল? সেই সময় পৃথিবীটার যে মোট টোটাল ওয়ার্ল্ডটা, সেটা দুটোর মধ্যে ভাগ হয়ে গেছিল, যে দুটো দেশ ডমিনেট করবে। তার মধ্যে কী ছিল? তার মধ্যে সেই দুটো পাওয়ারের মধ্যে একটা পাওয়ারের অংশ ছিল পর্তুগিজ, ঠিক? এবং তারা পশ্চিম দিকে অবস্থিত, তাই তাদেরকে বলা হয় পাশ্চাত্য। তাহলে তারা আসছে কোথায় আসছে? ভারতে আসছে। দেখো, ব্যাপারটা বুঝবে, হ্যাঁ? এটা ধরে নাও ভারতের ম্যাপ একটু খারাপ হবে, তো কোনো ব্যাপার না, আমাদের হিস্ট্রি ক্লাস চলছে তো, যাই হোক, কোনো অসুবিধা নেই। চলো একটু ম্যাপটা একটু ম্যানেজ করবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে ভারত, এইদিকে আছে কে? আরব, এইদিকে হচ্ছে মোটামুটি, এদিকে হচ্ছে কে? ইউরোপ, মোটামুটি আর কি, ঠিক? তাহলে সেই পর্তুগিজরা কোথায় যাবে? এই দেশে আসবে। তারা কেন আসবে সেটা আমরা দেখব পরে। তো পর্তুগিজরা প্রথম পা দিয়েছিল 1498 সালে, 1498-এর মে মাসে। আমি ক্লু দিয়ে দিলাম মে মাস, তারিখটা তোমরা আমাকে কি কমেন্টে বলবে, ঠিক আছে? কমেন্টের মধ্যে তোমরা জানাবে যে কত তারিখে ভাস্কো দা গামা এসেছিল। তাহলে এই ভাস্কো দা গামার হাত ধরে কিন্তু পর্তুগিজদের উদ্ভব হচ্ছে ভারতবর্ষে। তাহলে একটু যদি ভারতের ম্যাপটা আরেকটু ভালো করে দেখা হয়, তাহলে দেখো এইখানে কি আছে? এইখানে আছে তোমার আরব সাগর। এদিকে কি আছে? এদিকে রাজস্থান আছে, ঠিক আছে? এদিকে রাজস্থান আছে, তার উপরে আছে এদিকে তোমার কি বলবো, সিয়াচেন আছে, কারাকোরাম আছে। যাই হোক, এইখানে একটা কিন্তু পরিবেশটা খুব ডেঞ্জারাস পরিবেশ, এইটা দিয়ে মানুষ আসা যাওয়া করাটা একটা চাপের ছিল। এবং এইখানে যেটা ছিল, কি ছিল? সেখানে কিন্তু মরুভূমি ছিল, এখনও আছে থর মরুভূমি, এটা দিয়েও চাপ। এরপরে একটা পথ ছিল, এটা হচ্ছে খাইবার গিরিপথ। তাহলে কেউ যদি আসতে চায়, তাহলে তাকে এই পথটা দিয়ে আসতে হবে তাকে, অথবা জলভূমি দিয়ে আসতে হবে তাকে। কারণ এই দিক থেকে তো আসবে, ওই দিক থেকে তো আর আসছে না, তাহলে আসছে এই দিক থেকে, তাহলে হয় এই দিক দিয়ে ঢুকবে কিংবা এই দিক দিয়ে ঢুকবে, দুটো পথ ঢুকতে হবে। তো সেই তখন কি করেছিল? সেই তখন যে ব্যক্তিটা, একটা ব্যক্তির নাম ছিল, সেই ব্যক্তির নাম ছিল প্রিন্স হেনরি। ভালো করে মনে রাখবে নামটা, প্রিন্স হেনরি। একে কি বলা হতো? একে বলা হতো, প্রিন্স হেনরিকে নেভিগেটর বলা হতো। এর ছিল ফার্স্ট এফোর্টস, মানে প্রথম প্রচেষ্টাটা কে করেছিল ভারতে আসার? সেটা হচ্ছে প্রিন্স হেনরি। মাথায় রাখবে, বার্থেলোমিও দিয়াজ 1487 সালে এর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছিল প্রিন্স হেনরি, ওকে নেভিগেটর বলা হয়, ঠিক আছে? তো এই প্রিন্স হেনরি থেকে বার্থেলোমিও দিয়াজ, সেইখান থেকে আসছে ভাস্কো দা গামা। কী ছিল? পর্তুগিজ ছিল একজন, পর্তুগালের। সে কী করলো?
সে এসেছিল কোথায়? কালিকটে। কালিকট এইখানে, কেরালার এখানে, কেরালার এখানে হচ্ছে কালিকট। কালিকটে এসেছে। দেখো গল্পের চলে, হিস্ট্রি হচ্ছে গল্পের চলে পড়তে হবে, বেশি লেখা যাবে না, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে। তাহলে এইখানে কালিকটে আসছে, কে আসছে? তোমার ভাস্কো দা গামা। আমি এখানে পয়েন্ট লিখাবো, পয়েন্টগুলো। তাহলে সেখানে কে আছে? সেইখানে কালিকটের রাজা আছে জামোরিন। তাহলে জামোরিনের রাজ দরবারে আসে কে? ভাস্কো দা গামা। সেখানে দেখছে এখানে কিছু কিছু গাছ ছিল, ঠিক আছে, গাছ। সেই গাছে কি ছিল? ছোটো ছোটো মুকুলের মতো, ছোটো ছোটো মুকুল, যেমন তোমার কি বলবো, আম মুকুল যেমন হয় না, পৌষ মাস বা মাঘ মাস সেই সময়টাতে হয়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিগুলো নয়। সেখান থেকে অনেক ফ্লেভার আসছিল। ফ্লেভার আসার পরে দেখছে যে কি, যে সেগুলো কিন্তু খুব সুস্বাদু, সুস্বাদু। তখন ভাস্কো দা গামা দেখলো যে এইগুলো কিন্তু যদি আমরা দেশে নিয়ে যাই, অর্থাৎ কি পর্তুগালে নিয়ে যাই, তাহলে কিন্তু এটাতে একটা ভালো রকম ব্যবসা হতে পারে। তাহলে বলছি এইগুলো কি, ওখানে পাবলিককে জিজ্ঞেস করলো, গিয়ে দেখলো যে এইগুলো খুব মানে সুস্বাদু আর কি, ডেলিশিয়াস। ঠিক তখন কি করলো, তখন দেখছে যে এখানে রাজাকে খবর দিয়ে দিল, কোথায়? পর্তুগিজ। ঠিক এখান থেকে এক মুঠো নিয়ে গেছিল, এক মুঠো নিয়ে গেছিল। নিয়ে গিয়ে দেখছে যে সত্যি তো এইখানে যে পাওয়ার আছে, সে বলছে হ্যাঁ সত্যি তো, খুব সুন্দর তো। তখন বলছে এক কাজ করো, তুমি কি করো, তুমি ওখানে আরও দেখো যে এই জিনিসটা কিন্তু এইখানে যখন বিক্রি করতে শুরু করলো, দেখছে ধরে নাও তুমি 20 টাকায় এখানে কিনলে, কথা দিয়ে বলছি 20 টাকায় কিনলে, সেইটা তুমি যদি গিয়ে 300 টাকা করে বিক্রি করতে পারো, তো নিশ্চয়ই প্রচুর প্রফিট। আর এই জিনিসটাই ঘটেছিল, ওখানে গিয়ে দেখছে একটা ভালো রকম প্রফিট হচ্ছে। তখন ওকে বলছে যে তুমি যাও আরও নিয়ে আসো। তাহলে এই যে প্রফিট, এই প্রফিটটাকে লক্ষ্য করে ভাস্কো দা গামাকে পুনরায় পাঠাচ্ছে। ভাস্কো দা গামাকে পুনরায় পাঠানোর পরে কী হচ্ছে, আমরা দেখব যে সেখানে ধীরে ধীরে দেখছে যে পাওয়ার আসছে। পাওয়ার মানে কি, গভর্নরের পদ তৈরি হচ্ছে। গভর্নরের পদ যখন তৈরি হচ্ছে, তখন কি দেখো, যে কোনো জায়গায় তুমি যদি উপরে উঠতে চাও, তোমার শত্রু আসবে। যখনই দেখছে এরা উপরে উঠছে, তখন কিন্তু এর শত্রু আসছে আরও। কীভাবে আসছে না আসছে আমরা দেখো। তাহলে গভর্নর চলে এলো, আরবদের কিন্তু নজরে চলে এলো। তাহলে গভর্নর প্রথমে কে আসছে? আলমেইডা আসছে, ফ্রান্সিসকো ডে আলমেইডা আসছে, তারপর আলবুকার্ক আসছে, তারপরে আসছে শেষের দিকে একবার আসছে 30-এর সময়, গোয়া যখন রাজধানী হচ্ছে, তখন আসছে কে? কুনো। এই 3টা নাম আমরা ভালো করে পড়ব। তাহলে এরপরে বুঝতে পারলে, আশা করি ব্যাকগ্রাউন্ডও বোঝা গেছে যে এইটা দিয়ে তারা এসেছিল, কিন্তু জলপথ দিয়ে এসেছিল। এবং এই ছিল একজন নেভিগেটর, প্রিন্স হেনরি। এর কাছ থেকে উৎসাহিত হয়েছিল বার্থেলোমিও দিয়াজ। আর সেই বার্থেলোমিও দিয়াজ থেকে তোমার হয়েছিল, ইন্সপায়ার্ড হয়েছিল এই ভাস্কো দা গামা। ঠিক, তো ভাস্কো দা গামা এটা দিয়ে এন্ট্রি মারছে। এটা দিয়ে এন্ট্রি মারার পরে কী ঘটছে, আমরা এরপরে হেডিং দেবে ভাস্কো দা গামা, ফার্স্ট পয়েন্ট দেবে ভাস্কো দা গামা। আচ্ছা বলি যে ফার্স্ট ইউরোপিয়ানরা কোন জাহাজে এসেছিল, কোয়েশ্চেনটা এসেছে যে ইউরোপিয়ানরা প্রথম কোন জাহাজে ভারতে এসেছিল। সেই শিপটার নাম ছিল, সেই জাহাজটার নাম ছিল রেড ড্রাগন। তোমাদের কাজ, একটা জাহাজের নাম ছিল তালোয়ার। এইটা সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন হয়, ঠিক আছে, যেটা নিয়ে একটা এক্সারসাইজও আছে, ওই নামকরণ করে একটা এক্সারসাইজ করা হয়েছে। এক্সারসাইজ মানে যুদ্ধাভ্যাস, ঠিক আছে। তো ওটা একটু তোমরা জেনে রাখবে যে তালোয়ার কি, বারবার পরীক্ষায় পড়ে। তাহলে এটার নাম ছিল রেড ড্রাগন, ফার্স্ট শিপ। ঠিক, চলে আসো, হেডিং দেবে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা, আশা করি হেডিং দিয়ে দিয়েছো সবাই, লিখো। তাহলে ভাস্কো দা গামা থেকে কী কী কোশ্চেন আসতে পারে? ভাস্কো দা গামা থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে যে ভাস্কো দা গামা কোথাকার ছিল, নিশ্চয়ই সেটা পারবে সবাই। একজন ছিল পর্তুগিজ। পয়েন্টগুলো দেখো, এক একটা পয়েন্ট ভালো করে করতে হবে। পর্তুগিজ, ফার্স্ট অফ অল পর্তুগিজ, সে ছিল ফার্স্ট এসেছিল। কবে এসেছিল? 1498 সালে। 1498 এডিতে আসছে কে? ভাস্কো দা গামা। 1498 এলো, এসে পরে ওখানে পর্তুগালের যে ডমিনেন্ট আছে তাকে জানালো, কি জানালো, যে এরকম এরকম ব্যাপার, ওখানে ভারতবর্ষে কিন্তু ভালো রকম একটা মশলার বিজনেস করা যাবে ওখান থেকে যদি নিয়ে আসা হয়। সেটা কোথায় এসেছিল? এসেছিল কালিকটে। কালিকট স্পেলিংটা CULLI, কালিকট
সিউটি, যাই হোক কালিকট, ঠিক আছে। কালিকটের তখন রাজা কে ছিল? জামোরিন। কালিকটের রাজা ছিল জামোরিন, ভালো করে মাথায় রাখবে যে কালিকটে এসেছিল তখন সেখানে রাজা ছিল জামোরিন। কালিকটটা কোথায় অবস্থিত? কালিকটটা কেরালাতে অবস্থিত, কেরালার কালিকট, ঠিক। 1498 চলে এলো, এসে পরে এই সকল খবর দিল। তখন ওখানে বলছে বুঝে তুমি আরেকবার যাও, আরেকবার খবর নাও তো কী সব কতদূর কী হয়েছে। ওকে আরেকবার পাঠাচ্ছে, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম কবে আসছে? কোশ্চেনে বারবার করে 1501 সালে। 1501 সালে ভাস্কো দা গামা সেকেন্ড টাইম আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক। চলো তাহলে 1501 সালে যখন এলো, 1501 সালে আসার পরে তার কি টার্গেট হলো? যে আমি একটা কি বানাবো? ফোর্ট বানাবো। কোথায়? ফোর্ট, সরি ফ্যাক্টরি, ফ্যাক্টরি ফ্যাক্টরি অ্যাট কোচিন। কোচিন কবে? 1502। 1502 সালে কি করলো? একটা ফ্যাক্টরি বানালো। কোথায়? কোচিনে। তাহলে এগুলো হচ্ছে ভাস্কো দা গামা থেকে পয়েন্ট যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। নেক্সট দেখো, তাহলে কি দেখলো? এরপরে তো ভাস্কো দা গামা এসেছে, অল্পতে তো শান্তি নেই পাশ্চাত্যদের, তারা বলছে আরও দরকার। তাহলে কি করতে হবে? বলছে চলো, বলছে ওখানে গভর্নর পদটা ক্রিয়েট করে দাও। গভর্নর পদটা ক্রিয়েট করো। এরপরে দেখো ভারতীয় ইতিহাসটা কীভাবে পাল্টাচ্ছে, বৈদেশিকদের নজর কীভাবে আসছে। নিয়ম করলো কাকে? ফ্রান্সিসকো ডে আলমেইডা। ফ্রান্সিসকো ডে আলমেইডা। ফ্রান্সিসকো ডে আলমেইডা। এইখানে কিন্তু আমাদের একটা ভালো রকম কনসেপ্ট আছে এবং গল্প আছে। কীরকম? এখানে যদি ম্যাপটা দেখা হয়, ম্যাপটা, যাই হোক ম্যাপ নিয়ে বেশি মাথা খারাপ করবে না, ঠিক আছে। আমাদের WBCS বা যে কোনো ইয়েতেই মোটামুটি তুমি কনসেপচুয়ালি ম্যাপটাকে বুঝলেই হলো, ভালো না আঁকতে পারলেও কোনো খুব একটা প্রবলেম নেই। যাই হোক, গল্প হচ্ছে যে আলমেইডা দেখছে, ফ্রান্সিসকো ডে আলমেইডা দেখছে যে এখানে আরেকটা পাওয়ার আছে, বড় পাওয়ার কাছাকাছি আছে। কারণ আরব। আরব তখন কিন্তু বিশাল পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল। তাহলে দেখছে যে আমরা যদি আরবদের হাত থেকে বাঁচতে চাই তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝে কী ব্যবস্থা করা যায়? বুঝে ব্যবস্থা করা যায় একটাই, সেটা হচ্ছে আরবরা কিন্তু জলপথে যুদ্ধ করতে পারে না। জলপথে আমাদের তুলনায় কি কম, এবং পর্তুগিজরা মাথায় রাখবে জলপথে তাদের নেভি সিস্টেম বিশাল, নাভাল সিস্টেমটা খুব উন্নত মানের। কাদের? পর্তুগিজদের। তখন কি করলো? আলমেইডা এসে পরে প্রথমে একটা প্ল্যানিং করে দিল। কি প্ল্যানিং? বলছে যে এইখানে, অর্থাৎ কি এখানে কোন সাগর আছে? আরব সাগর, আরব সি আছে। আরব সির জলটা দেখতে ব্লু। তখন কি করলো? আলমেইডা বলে দিল যে এখানে একটা নতুন রুল কাজে লাগানো হলো। সেটা কি? ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি। তাহলে ব্লু ওয়াটার পলিসিটা কি জিনিস? ব্লু ওয়াটার পলিসিটা হচ্ছে যে এই যতদূর তুমি ব্লু দেখতে পাবে, যতদূর তুমি ব্লু দেখতে পাবে ততদূর পর্যন্ত কিন্তু কেউ এন্ট্রি মারতে পারবে না। সে কি করলো? সে এই সমস্ত জায়গাগুলো নেই, এইগুলো নেই, সব জায়গায় নেভি রেখে দিল, নেভি রেখে দিল। তাহলে যে অ্যাটাক করতে আসবে তাকে কিন্তু আগেই, অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগে এন্ট্রি মারার আগেই কিন্তু মেরে দিচ্ছে। সুতরাং আরবরা চেষ্টা করলো এই দিক দিয়ে যে কেন যে এদেরকে আটকাতে হবে। কাদেরকে? পর্তুগিজদেরকে। কেন? কারণ হচ্ছে যে এরা কিন্তু ফ্যাক্টরি বানালো, ধীরে 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 কিন্তু ভারতে কিন্তু একটা ভালো রকম ক্ষমতা অর্জন করতে চলেছে, ঠিক। ওরা এদিক দিয়েও চেষ্টা করেছিল, কিন্তু তখন ভারতে তখন দেশীয় রাজা প্রচুর, ঠিক আছে। এটা দিয়ে তো পথ হচ্ছে খাইবার পথ, ঠিক আছে। রাজস্থানে তো মরুভূমিতে অসুবিধা হচ্ছে, দিয়ে এই দিক দিয়ে কিন্তু তাদের একটা প্রতিকূল পরিবেশ ছিল, অর্থাৎ এইটা দিয়ে আসাটা তাদের ক্ষেত্রে পসিবল ছিল না। এখানে ব্লু ওয়াটার পলিসি লাগাই দিল, দিয়ে তখন কি হলো? এদের ভিত্তিটা কিন্তু স্থাপন হয়ে গেল। কাদের ভিত্তিটা? পর্তুগিজদের ভিত্তিটা। তো কোশ্চেন আসে যে আলমেইডা, ফ্রান্সিসকো ডে আলমেইডা কোন পলিসি চালু করেছিল, বা ব্লু ওয়াটার পলিসি পর্তুগিজ গভর্নর কোন গভর্নর চালু করেছিল? তাহলে কে হবে? সেটা হবে ফ্রান্সিসকো ডে আলমেইডা। অনেকে এটা আলবুকার্ক করে দেয়, না, আলবুকার্কের একটা আলাদা গল্প আছে, আমরা বলবো। আলবুকার্ক অনেক ভালো কাজ করেছে একটা,
ঠিক। যাই হোক, তাহলে এই যে আলমেইডা সম্পর্কে যে কনসেপ্টটা আমরা এখন পর্যন্ত বুঝলাম, সেটা হচ্ছে যে ব্লু ওয়াটার পলিসির দ্বারা সে কিন্তু পর্তুগিজদের ভিত্তিটাকে স্থাপন করে এবং পর্তুগিজের শক্তিটাকে বাড়িয়ে তোলে। আমরা দেখবো ধীরে 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 গোয়া দখল হবে, ঠিক, যদিও কিছুদিন পর হবে। তাহলে ফ্রান্সিসকো ডে আলমেইডা যতদিন ছিল সেটা হচ্ছে 1505 থেকে 1509। এই 1505 থেকে 1509 পর্যন্ত ফ্রান্সিসকো ডে আলমেইডা ছিল তার টাইম পিরিয়ড আর কি, ঠিক। তাহলে আলমেইডা থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখবে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে বা মেনে অনেক কোশ্চেন এসেছে আলমেইডা থেকে। তাহলে কি কোশ্চেন আসতে পারে দেখো, ফার্স্ট অফ অল কি, এ ছিল ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ, ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ। কবে হয়েছিল? 1505 থেকে 1509, এটা তো বুঝতে পারলে। নেক্সট কি, এ হচ্ছে একটা পলিসি চালু করেছিল যেটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি, এখানে আরো অনেক কিছু স্ট্রাগল হয়েছে। এ 3টা ফোর্ট গঠন করেছিল, বিল্ড ফোর্টস। কি কি? সেটা হচ্ছে অঙ্গদ্বীপ, তারপর হচ্ছে ক্যান্নর, কি হচ্ছে যে অঙ্গদ্বীপ, ANGADIVA, ক্যান্নর। আরেকটা কি, আরেকটা লিখো যে মানে ওটাও পড়তে পারে আর কি, চলো লিখো, সেটা হচ্ছে কোচিন। তাহলে এই 3টা ফোর্স বানিয়েছিল কে? ফ্রান্সিসকো ডে আলমেইডা, ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ। আশা করি সবার লেখা হয়ে গেছে, নয়তো স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন আছে যে আরবরা কার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিল? সেটা হচ্ছে আরব রিভোল্টেড এগেনস্ট আলমেইডা। কোশ্চেন আসতে পারে, চলো তাহলে আলমেইডা সম্পর্কে এই পয়েন্টগুলো মাথায় রাখবে, ঠিক আছে। ফ্রান্সিসকো ডে আলমেইডা, তাহলে আলমেইডা হয়ে গেল। তাহলে এরপরে কি ফার্স্ট গভর্নর পেরিয়ে গেল, সেকেন্ড গভর্নর খুব পাওয়ারফুল ব্যক্তি, সেটা হচ্ছে কে? আলবুকার্ক। হেডিং দেবে আলবুকার্ক। স্পেলিংটা একটু দেখে নেবে যদি মিস্টেক হচ্ছে, হ্যাঁ। আলবুকার্ক, একটু এর স্পেলিংটা একটু, ফ্রান্সিসকো ডে আলবুকার্ক বলা হয় না, ফ্রান্সিসকো ডে আলবুকার্ক না কি, যাই হোক আলবুকার্ক আছে, হ্যাঁ। ফুল নামটা এই মুহূর্তে মনে আসছে না, তো চলো এরপর আসছে আলবুকার্ক। দেখো আলবুকার্ক পাওয়ারফুল হতে পারে, কিন্তু আলমেইডা কিন্তু ও গঠন করে দিয়ে চলে গেছে, বুঝতে পারলে? ও কিন্তু ভিত্তিটা স্থাপন করে দিয়ে চলে গেছে। এরপরে সেই জায়গাটাতে এ কিন্তু কি করবে, ভিত্তিটা যখন তোমার স্থাপন হয়ে গেল, তুমি কি বলবে? সাম্রাজ্যটাকে আমি বাড়াবো, সাম্রাজ্যটাকে আমি কি করব, আমি বাড়াবো সাম্রাজ্যটাকে। কেন বাড়াবো? কারণ আমার ভিত্তিটা স্থাপন হয়ে গেছে অলরেডি। তখন এ দিয়ে দিল একটা পলিসি চালু করে দিল, যে পলিসিটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম। তাহলে এইখানে ছিল, সেইখান থেকে কিন্তু এরপর উপর দিকে উঠবে। কেন উঠবে? কারণ ইম্পেরিয়ালিজমের বাংলা হচ্ছে সাম্রাজ্যবাদ। ইম্পেরিয়ালিজম। তাহলে কোশ্চেন আসবে যে ইম্পেরিয়ালিজমটা কোন গভর্নর চালু করেছিল? সেটাকে আলবুকার্ক কে ছিল? সেকেন্ড গভর্নর অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া। মাথায় রাখবে, ইন ইন্ডিয়া। সেকেন্ড গভর্নর ছিল বা আলমেইডা ছিল ফার্স্ট গভর্নর, ইন্ডিয়াতে ছিল। এই জিনিসটা মাথায় রাখবে, নয়তো ভাববে যে ফার্স্ট মানে কি ফার্স্ট না, ইন্ডিয়াতে পর্তুগিজদের যে ক্ষমতা হয়েছিল সেইখানে ফার্স্ট গভর্নর ছিল আলমেইডা এবং সেকেন্ড গভর্নর ছিল কে? পর্তুগিজ। স্বাভাবিক জিনিস, ইম্পেরিয়ালিজম হয়ে গেল, তার মানে কি সাম্রাজ্যের বিস্তার হচ্ছে। মানে সাম্রাজ্য তো আর এমনি ছাড়বে না, তার জন্য যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক কথা। তাহলে আলবুকার্ক সম্পর্কে আর কি কি পয়েন্ট আছে, চলো একের পর একটা করে পয়েন্ট লিখতে শুরু করো। এই যে ইম্পেরিয়ালিজম চালু করলো,
সেই জন্য তাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ। রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ। ওকে, মাথায় রাখবে যে হি অ্যাবলিশড ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, হি অ্যাবলিশড সতী সিস্টেম। এটা কিন্তু খুব ভালো কাজ করেছিল। সতী সিস্টেমটাকে কিন্তু সে দূরীকরণ করার একটা ভালো রকম চেষ্টা করেছিল। আমরা সতী সিস্টেম নিয়ে আমাদের অনেক কিছু ব্যাপার আছে। ওই যে আমরা রাজা রামমোহনের পড়ি না, রাজা রামমোহন রায়ের আগে অনেক ঘটনা আছে, আকবরের আছে, ঔরঙ্গজেবের আছে। মানে আকবরও চেষ্টা করেছিল, ঔরঙ্গজেবও চেষ্টা করেছিল সতীদাহ প্রথা বা সতী সিস্টেমটা। সেই সতী সিস্টেমটা কিন্তু আকবর এবং ঔরঙ্গজেবের কিছুটা পার্থক্য ছিল, যেগুলো আমরা মুঘল পিরিয়ডে ক্লাসে করব। যাই হোক, অ্যাবলিশড সতী সিস্টেম। এ কি করেছিল, এর একটা বিশাল বড় কাজ আছে, সেটা হচ্ছে কি গোয়া দখল করেছিল। গট গোয়া, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। গট গোয়া, স্টার মার্ক করে রাখো। গোয়া কে দখল করেছিল? আলবুকার্ক। গোয়া, এখানে একটা নাম মনে রাখো, ইউসুফ আদিল শাহ। তখন সেখানে ক্ষমতায় ছিল গোয়ার, কোথায়? গোয়ার। ঠিক, তাহলে এই গোয়া দখল করেছিল 1510 সালে। সে এসে পরেই গোয়া দখল করে। এবার গোয়া দখল করে মানে কি, মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে এই দিক থেকে কিন্তু উপরে উঠে গেল। ভারতের যে ইয়েটা ছিল এইখান থেকে কিন্তু সে ক্ষমতাটা কিন্তু উপর দিকে ধীরে ধীরে যাচ্ছে। এখনো কিন্তু ব্রিটিশদের প্রভাব খুব একটা বা নেই, ব্রিটিশদের তো কিছু নেই তখন। তাইলে দেখো অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1510, যেটা হবার সেটাই হবে এরপরে। 1510 মানে তোমার 12 বছর হয়ে গেল পর্তুগিজদের আসা। পর্তুগিজদের 12 বছর আসা হয়ে গেল, দিয়ে দেখছে ভারতীয় মহিলাদের সাথে, ভারতীয় মেয়েদের সাথে কিন্তু পর্তুগিজদের একটা মিশামিশি মোটামুটি হচ্ছে। দিয়ে কি করলো, এ কিন্তু মেরিং সিস্টেম করে দিল। মেরিং সিস্টেমটা কি স্টার্টেড। তাহলে কি, যে ভারতীয় মেয়েদেরকে বিয়ে করা যাবে, এই সিস্টেমটা কিন্তু চালু করেছিল কে? আলবুকার্ক। সতী সিস্টেম দূরীকরণ করেছিল, মেয়েদেরকে বিয়ে করা যাবে এই সিস্টেমটা কিন্তু শুরু করেছিল। ঠিক, চলো তাহলে আলবুকার্ক সম্পর্কে এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, সবাই কিন্তু ভালো করে মাথায় রাখবে। দেখো তাহলে কি হলো, যে আলবুকার্ক গোয়া দখল করল। ইউসুফ আদিল শাহ ছিল তখন, কে ছিল? বিজাপুরের সুলতান ছিল ইউসুফ আদিল শাহ। বিজাপুর, তাহলে বিজাপুরের সুলতান ছিল ইউসুফ আদিল শাহ। এবং পর্তুগিজরা অর্থাৎ আলবুকার্ক কার সাহায্য নিয়ে গোয়া দখল করেছিল? এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে, বারবার এসেছে যে কি, যে কার সাহায্য নিয়ে আলবুকার্ক কি করেছিল? গোয়া দখল করেছিল। সেই যার সাহায্য নিয়ে করেছিল সে হচ্ছে কৃষ্ণদেব রায়। উইথ দ্য হেল্প অফ কৃষ্ণদেব, হি গট গোয়া উইথ দ্য হেল্প অফ কৃষ্ণদেব রায়। এরপরে বলবে যে কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিল? বলবে কি, যে কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিল? তখন সেটা হবে, কৃষ্ণদেব রায় ছিল বিজয়নগরের রাজা ছিল তখন কৃষ্ণদেব রায়। আর এই কৃষ্ণদেবের রায়ের সাহায্য নিয়ে কিন্তু আলবুকার্ক কি করেছিল? গোয়া দখল করেছিল। কতই? 1510 এডিতে, 1510 এডিতে। তাহলে গোয়া সম্পর্কে ইনফরমেশনটা ক্লিয়ার হলো, আলবুকার্ক সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন ক্লিয়ার হলো। তাহলে আলবুকার্ক নিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি খাতায় নোট ডাউন করে নিয়েছো। চলো নেক্সট। হেডিং দেবে, এরপরে যাকে আমরা পড়বো কিছু কিছু জিনিস স্কিপ করব, কারণ কি সেখান থেকে WBCS ম্যান বা প্রিলিমসে কিন্তু সেরকম একটা কোশ্চেন আসেনি। যেটা আসে সেটা হচ্ছে নিনো ডি কুনহো। ঠিক আছে, এ কি করছে? এর কাছ থেকে একটা কোশ্চেন বারবার আসে, জানো কি? সেটা হচ্ছে যে আগে পর্তুগিজদের রাজধানী কোথায় ছিল? কোচিন।
সেই কোচিন থেকে রাজধানীটা স্থানান্তরিত করেছিল কিন্তু এই নিনো ডি কুনো গোয়াতে। চলো আমরা দেখবো এ করেছিল, এ ছিল 1529 থেকে 1538 পর্যন্ত এর টাইম পিরিয়ডটা। তাহলে ফার্স্ট অফ অল যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, চেঞ্জড ক্যাপিটাল। তাহলে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিনে, চেঞ্জড ক্যাপিটাল টু কোথায়, সেটা হচ্ছে গোয়া। কত সালে, 1530 সালে। তাহলে 1530 সালে গোয়াতে রাজধানীটা নিয়ে যায় কে, সেটা হচ্ছে নিনো ডে কুনো। নিনো ডে কুনো। দেখো এরপরে কে আসছে নিনো ডি কুনোর পরে, নিনো ডি কুনোর পরে আসছে আলফানসো ডিসুজা। আলফানসো ডিসুজা এর কাছ থেকে একটা পয়েন্ট, এটা 42 থেকে 48, ঠিক আছে, 42 থেকে 48। এইখান থেকে একটা পয়েন্ট মনে রাখবে যে সেন্ট জেভিয়ার, সেন্ট জেভিয়ার, সেন্ট জেভিয়ার এসেছিল এর সময়কালে। ব্যাস, আলফানসো ডিসুজা সম্পর্কে এটুকুই মাথায় রাখবে। আলফানসো ডিসুজা সম্পর্কে আর বেশি কোশ্চেন আসে না, শুধু একটা কোশ্চেন আসে যে সেন্ট জেভিয়ার কোন মানে কার সময়কালে এসেছিল। ঠিক, তাহলে কী হলো, আমরা গভর্নরগুলো যারা ইম্পর্টেন্ট ছিল তাদেরগুলো কিন্তু আমরা পড়ে নিলাম। চলো এরপরে দেখো কিছু কিছু ইনফরমেশান, ডেটা ভিত্তিক কিছু কিছু ইনফরমেশান যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার পড়ে। কি কি পড়ে, সেটা হচ্ছে যে এই পর্তুগিজরা কি করেছিল, টোবাকো, TOBACO, টোবাকো কাল্টিভেশন স্টার্টেড। টোবাকো কাল্টিভেশন, টোবাকো মানে তামাক চাষ, তামাক চাষ কারা শুরু করেছিল, সেটা হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে, 1556 সাল কি হয়েছিল, ফার্স্ট প্রিন্টিং প্রেস, ফার্স্ট প্রিন্টিং প্রেস, ফার্স্ট প্রিন্টিং প্রেস কত সাল, 1556 সাল। পর্তুগিজদের হাত ধরে প্রথম প্রিন্টিং প্রেস, প্রথম ছাপাখানা তৈরি হয়। ঠিক কথা। চলো তারপরে দেখো, আচ্ছা এইটা কোথায় হয়েছিল সেটা একটু লিখে রাখো, কোয়েশ্চেন আসতে পারে গোয়াতে। ঠিক, তাহলে টোবাকো কাল্টিভেশন হয়ে গেল। আরও দুটো ছিল টোবাকোর সাথে, ছিল পাইনঅ্যাপেল মানে আনারস, পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল অ্যান্ড হচ্ছে পটাটো। এগুলো জেনারেলি আসে না, টোবাকোটাই বেশি আসে আর। চলো 1561 এখনই যাবো, আচ্ছা ঠিক আছে, যাই হোক ঠিকই আছে। পর্তুগিজদের সম্পর্কে মোটামুটি ইনফরমেশান এগুলোই। এরপরে একটা বড় কেস আছে, সেটা হচ্ছে যে পর্তুগিজদের সাথে ব্রিটিশদের কিভাবে সংগ্রামটা শুরু হলো বা পর্তুগিজদের ক্ষমতার উপর হ্রাস পাবে। যেখান থেকে মেন জানো সেটা হচ্ছে বোম্বে, বোম্বে জায়গাটাকে নিয়ে ঝামেলাটা ছিল। বোম্বে জায়গাটা পর্তুগিজরা ব্রিটিশদেরকে দান করে দিয়েছিল। দান বলতে কীরকম, সেটা হচ্ছে ডাউরি সিস্টেম। ঠিক আছে, ডাউরি সিস্টেমে কিন্তু ইয়ে করে দিয়েছিল, দান করে দিয়েছিল। কাকে, ব্রিটিশদেরকে দিয়ে দিয়েছিল ডাউরি সিস্টেমে। আজব ডাউরি, পণ প্রথা সিস্টেম। পণ প্রথা কেমন ছিল, আমাদের কী হয় যে মেয়ে পক্ষ ছেলেদেরকে দেয়, এটাই তো পণ প্রথা সিস্টেম ছিল, যেটা এখন বর্তমানে আর মোটামুটি প্রায় নেই অনেক জায়গাতে। সেখানে কী ছিল যে ব্রিটিশরা কী ছিল, ব্রিটিশরা ছিল মেয়ে পক্ষ মানে গার্ল, আর পর্তুগিজরা ছিল বয়েজ। ঠিক আছে, তাহলে পর্তুগিজদের ভালো লেগেছিল, পর্তুগিজরা বিয়ে করেছিল, অথচ বোম্বেটা পর্তুগিজরাই দিয়ে দিয়েছিল, দান করেছিল। মানে ধরো আমার মেয়ের যদি বিয়ে হয় বা আমার মেয়ের যদি কারোর সাথে বিয়ে হলো, তাহলে কি হলো, সে আমাকে দিল গিফট, এই জিনিসটা হয়ে গেছে, বুঝতে পারলেন। তাহলে বোম্বেটা এরপর একটা জিনিস আছে যে ফাদার অফ বোম্বে কাকে বলা হয়। তবে এগুলো রিলেটিভ কোয়েশ্চেনের জন্য বলে দিচ্ছি। ফাদার অফ বোম্বে বলা হয় ক্যাব্রাল, সরি আলজিয়ার। ক্যাব্রালকে বলা হয় ফাদার অফ ব্রাজিল, ক্যাব্রালকে বলা হয় ফাদার অফ ব্রাজিল, ফাদার অফ ব্রাজিল। এটা বড় হিস্ট্রি আছে, বলে দেবো। আর এটা হচ্ছে ফাদার অফ বোম্বে বলা হয় আলজিয়ার, জেরাল্ড আলজিয়ার, জেরাল্ড আলজিয়ার। ঠিক, বুঝতে পারলো। তাহলে বোম্বে কেসটা ছিল এটা। ঠিক আছে, যাই হোক মোটামুটি পর্তুগিজটা শেষ হলো। এরপরে পর্তুগিজদের যে অংশটা বাকি থাকলো
সেটা হচ্ছে যে পর্তুগিজদের সাথে ব্রিটিশদের সম্পর্কটা কেমন ছিল, অর্থাৎ কি পর্তুগিজদের সাথে ব্রিটিশদের কিছু কিছু যুদ্ধ হবে এবং মুঘলদের সাথেও একটা টান পড়ানো আছে, যেমন শাহজাহানের কেস আমরা পাবো। সেই জায়গাগুলোকে কখন করব, যখন তখন পড়বো, অর্থাৎ কখন মানে যখন ব্রিটিশ পড়বো তখন কিন্তু সেগুলো অ্যাটাচ করে 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 আমরা কিন্তু সেই জিনিসটাকে বাকিটাকে কভার করে নেবো। অর্থাৎ পর্তুগিজদের মোটামুটিটা শেষ, এরপরে তাদের সাথে কাদের সম্পর্ক আছে সেই জায়গাটা পড়বো আমরা নেক্সট ক্লাসে। যাই হোক, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।